মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। এই শহরের বাতাসে আজও ভেসে আসে বিক্ষোভের গন্ধ। এই রাজপথ জানে কে লড়েছে শেষ রক্তবিন্দু পর্যন্ত। 2024 মেধার প্রশ্নে ন্যায়ের দাবিতে রক্ত ঝরিয়েছিল বাংলার সন্তানেরা, কিন্তু ক্ষমতায় থাকা শাসকেরা তাতে দেখেছিল বিদ্রোহের অগ্নিস্ফুলিঙ্গ। 2024-এর বাংলাদেশ দেখল পুলিশের ট্রিগারে স্বজাতির মৃত্যু। শহীদ হলেন আবু সাইদ, ফারুক, ওয়াসিম, মুগ্ধ, ফাইয়াজ। তারা ছিল এই মাটিরই সন্তান, নিরপরাধ, স্বপ্নবাজ। কেবল কোটা নয়, এই সংগ্রাম ছিল মুক্তির, স্বৈরাচার প্রতিরোধের। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে নতুন সূর্য উঠেছিল বাংলার আকাশে। শহীদদের রক্ত শুধু স্মৃতি না হয়ে যেন হয়ে থাকে অঙ্গীকার। প্রতিটি বিশ্ববিদ্যালয় চত্বরে, প্রতিটি বইয়ের পাতায় লেখা থাকুক এই আন্দোলনের গাথা। যিনি পেশায় ছিলেন একজন রিকশা চালক এবং অংশ নিয়েছিলেন এই আন্দোলনে। সাথে রয়েছেন শিক্ষার্থী নুসরাত জাহান টুম্পা, আমাদের সাথে রয়েছেন আহত জুলাই যোদ্ধা রাইয়ান তন্ময়। স্বাগত। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমার এই অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি এবং আপনাদেরকে পেয়ে আরো বেশি ভালো লাগছে। আজকে আমরা একটু গল্প করব আমাদের এই সময়কাল জুড়ে এবং যে বিশেষ সময়ের মধ্য দিয়ে আমরা গেছি। এই বাংলাদেশের একটা এত বড় চেঞ্জ নিজের চোখের সামনে দেখা এবং সেটার একটা অংশ হতে পারা নিশ্চয়ই যে কারোর জীবনের জন্য একটা বড় অর্জন তো বটে। সুজন ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। গত বছর এই দিনে মানে 5ই আগস্ট 2024-এ যখন এই দিনটা আসলো ফাইনালি, তখন আপনার কেমন লাগলো? রক্ত, প্রত্যেক জায়গায় রক্ত। আপনার খুব খারাপ লাগছিল ওই দিনটা, এখনো খারাপ লাগতেছে, এখনো জানি ভালো লাগতেছে। যখন আন্দোলনের পরে ধরেন সফল হইলেন, মানে 5ই আগস্ট যখন ব্যাপারটা হইলো যে আপনারা জিতছেন যারা আন্দোলন করলেন, তখন কেমন লাগলো? তখন তো আমরা মনে করছি আমরা একটা নতুন বাংলাদেশ পাইছি। যারা আন্দোলনে আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের বিচারটা আমরা পাবো। কেমনে উদযাপন করলেন ওই সময়? বহুত মানুষের সাথে আনন্দ ফুর্তি
রাস্তায় ভালো স্লোগান লাগছে দিছেন? স্লোগান, হ্যাঁ রাস্তায় স্লোগান দিচ্ছি। নুসরাত, সেই সময় কেমন লাগছিল 5ই আগস্ট আসলে 2024? ওই 5ই আগস্টে সকালের দিকটার যে পরিবেশ সেটা ছিল একদমই ভিন্ন। তখন তো থমথমে পরিবেশ এবং প্রায় ক্রস ফায়ার হচ্ছিল 3টার আগে পর্যন্ত তো কেউ হ্যাঁ বুঝতে মানে হচ্ছে পারেনি। সকালে আমাকে বাসা থেকে বের করতে দিবে না বাবা, এরকম অবস্থা। বাবার সাথে অনেক তর্কাতর্কি করার পরে মানে আমি জিতছি এবং আমি ঘর থেকে বের হয়েছি প্রায় 9:30টায়। ঘর থেকে বের হয়ে দেখি নিচে কোনো বাস নেই, কিছু নয়। আমি একটা বাইক পাইছি, জাস্ট দেখছি উনি উবার দিচ্ছে। উনি প্রফেশনাল উবার দেয় না, মানে হচ্ছে উনি ওই বাসায় বসে আছে তো, তাই হচ্ছে ওনার বাইক আছে, উনি দিচ্ছে। ওনাকে বললাম যে বাবা আপনি শাহবাগ যাবেন? উনি বলছে হ্যাঁ আমি যাব। উনি আমার কাছে 500 টাকা মানে চাইতেছে। পরে আমি বলছি আপনার কি এই মুহূর্তে মনে হয় একজন স্টুডেন্টের পক্ষে আপনাকে 500 টাকা দেওয়া সম্ভব? কোথা থেকে কোথায় 500 টাকা? মানে আমার বাসা ডেমরাতে, ডেমরা স্টাফ কোয়ার্টার, Okay, তো ডেমরা থেকে সেখান শাহবাগ। থেকে আমার শাহবাগে। তো উনি বুঝতে পারছে বিষয়টা, উনি 200 টাকায় আমার সাথে রাজি হয়ে যায়। পরবর্তীতে ওনাকে নিয়ে আমি শাহবাগ পৌঁছানোর আগেই মানে আমাদের তো ইউনিভার্সিটির সবাই আমাকে ফোন করছে যে তুমি কোথায়। ভাইয়াকে বলতেছে ভাই আমি কাছাকাছি আসি। আর তখন থেকে আমি গুঞ্জন শুনতেছি যে পালাইছে রে পালাইছে, হাসিনা পালাইছে, এরকম। তো যখন আমি শাহবাগ পৌঁছালাম অলরেডি ওইখানে নিউজ এসে গেছে যে হাসিনা পালাই গেছে। তখন কয়টা বাজে? তখন প্রায় 12:30 এরকম একটা সময়। তো হঠাৎ করে ওইখানে শাহবাগে তো অনেক ফুলের দোকান, ওখান থেকে একটা মামা এসে আমাকে এতগুলো ফুলের তোড়া দিল। মানে ওই অলরেডি একটা গাঁদা ফুলের মালা মানে গলায় দিয়ে দিয়ে সবাই অনেক ছবি তুলতেছে, অনেক খুশি সবাই ওই জায়গায়। সবাই তখন সংসদ ভবন আর হচ্ছে আপনার গণভবনের দিকে মুভ করতেছে। তা আমরাও যাব। হাঁটতে হাঁটতে আমরা প্রথমে গেলাম সংসদ ভবন। সেখানে গিয়ে তো দেখলাম সবাই পুকুরে নাম কেউ গোসল করতেছে, আমরা অনেক ছবি তুললাম। সেখানে আর্মিরা ছিল। এত এত মানে মেমোরিজ, এই দিনটাকে তো অবশ্যই মানে তখন অনেক এতটা এরকম ফিল হচ্ছিল, মানে খুশিও লাগতেছিল, আবার প্রচন্ড পরিমাণে কান্না আসতেছিল। মনে হচ্ছিল কি ওই যে 71 যেরকম স্বাধীনতা তারা হয়তো তাদের ফিলটা হয়তো ওই দিনে পাচ্ছিলাম, যে আসলে তারা ওই দিনটা কি ফিল করছিল। বারবার একটা ন্যারেটিভ তৈরি করা হয় যে এই যে যোদ্ধা যারা ছিলেন তারা কি আসলে 71কে ধারণ করেন কিনা। 71কে ধারণ না করলে 24-এ এইভাবে আসলে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামা যায় না। এবং তারা বারবার মনে করছিলেন যে 71-এর আনন্দটা নিশ্চয়ই এই ধরনের আনন্দ, হয়তো তীব্রতা আরও বেশি কিন্তু এই ধরনের হবে। এক্স্যাক্টলি এরকমই ছিল। তারপর সবাইকে জাস্ট ঈদ মোবারক, মানে আমাদের ওইখানে ঈদের দিন আমার বাসায় ফোন দিয়ে মানে গণভবনের ভেতরে যাইনি কিন্তু ওই এরিয়াতে আমি ছিলাম এবং আমি জানি গিয়েছিলাম। আমি একদম ভিতরে যাইনি, বাট ওই যে মাঠটা ছিল যেখানে সবাই সিজদা করতেছিল, আমি ওই মোমেন্টগুলো দেখেছি। মানে শরীরে কাটা দিচ্ছিল, প্রচন্ড পরিমাণে ক্লান্ত শরীর। গণভবনে যখন গেলাম ওখানে মাঠ ছিল একটা বিশাল, ওখানে বসে পড়লাম একদম ঘাসের মধ্যে। প্রত্যেকের চোখ দিয়ে পানি, প্রত্যেকে বাসায় ফোন দিতেছে ঈদ মোবারক ঈদ মোবারক, আমরা জিতছি, আমরা জয়ী হয়েছি। ওই যে একটা উল্লাস, মানে ওই দিনের ফিলিংসটা আসলে অন্যরকম। মাই গড, আমি একটুখানি রায়ান আপনার কাছে শুনতে চাই। ফার্স্ট অফ অল ভেরি সরি যে আমরা এখানে যারা আছি আন্দোলনে একাত্ম হলেও আমরা সুস্থ আছি, কিন্তু আপনি আসলে একটা অপূরণীয় ক্ষতির মধ্য দিয়ে গেছেন। আপনি আপনার দৃষ্টিশক্তি হারিয়েছেন, একটা চোখে আপনি কিছুই দেখতে পান না, আরেকটা চোখ আপনার সাথে আছে এখনো। আপনি আমাদের শ্রদ্ধা গ্রহণ করুন এবং আপনার সাথে যারা রয়েছেন প্রিয় দর্শক, আজকের এই দিনে আমরা আসলে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের সকলের প্রতি আমাদের প্রাণ ঢালা শ্রদ্ধা জানাচ্ছি। রায়ান, কেমন করে আসলে 5ই আগস্টের এই বিজয়ের খবর আপনার কানে গেল? 4 আগস্টে যখন এক দফার ঘোষণা দেয়, তারপর পরই তো সরকার থেকে তো কারফিউ ইম্পোজ করে দিল। তো ইম্পোজ করার পর আমার বাসায় হচ্ছে, আমি তো তখন আহত অবস্থায়, আমার বাবা মা ছিল, তো আব্বু আম্মু বলতেছিল যে তোমাদের আন্দোলন তো এখানেই শেষ, এইটার মনে হয় কিছু হবে না, এটা এখানেই শেষ হয়ে যাবে। তো না, আমার মনে মনে কেন যেন একটা বিশ্বাস কাজ করতেছিল যে হয়তো কিছু একটা হবে পরের দিন। তো সকাল যখন এরকম 9টা-10টা বাজে, খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাই 5 তারিখে, যে দেখি কী অবস্থা। তো দেখি যে না, রাস্তাঘাট ফাঁকা, বিভিন্ন চ্যানেলে হচ্ছে ঈদ ছিল যে রাস্তাঘাট ফাঁকা, সব কিছু নর্মাল আর কি। তো আস্তে আস্তে যখন 10টা-11টা পার হচ্ছিল তখন একটু একটু শোনা যাচ্ছিল, ফেসবুকে দেখতেছিলাম, স্ক্রল করতেছিলাম যে এই জায়গায় মানুষজন জড়ো হচ্ছে। তো আস্তে আস্তে এরকম দেখতেছিলাম। তো 12টার পর, 12টা কি 1টার পর, ওই সময় মনে হয় একটা চ্যানেলে দেখলাম যে হচ্ছে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। ভাষণটা যখন 1-2 ঘন্টা পর শুরু হলো, যখন উনি বললো যে হচ্ছে স্বৈরাচার সরকার হচ্ছে পালিয়ে গেছে, তো তারপর থেকেই মানে বাসায় এতটা পরিমাণ সবাই আনন্দিত, মানে ওই সময় আমার মনে হইতেছিল যে না, যেটা হয়েছে আমার স্যাক্রিফাইস করাটা সার্থক হয়েছে। আমার ছোটো বোনটা ছিল বাসায়, তো ও বলতেছিল যে ভাইয়া চলো ঈদে যাই, একটু রাস্তায় যাই, মানুষ মনে হয় নামছে, একটু বাইরে যাই। তো আব্বু আম্মু তো যাইতে দিচ্ছিল না, আমি তো অসুস্থ। তো তারপরেও আব্বু আম্মুকে অনেক ম্যানেজ করে আমার মামা ছিল, মামাকে নিয়ে আমার ছোটো বোনকে নিয়ে বের হয়েছি বিকেলবেলা আমেরিকান এম্বাসির সামনে, ওইখানে আমাদের বাসা।
তো এখানে বের হয়ে দেখি অনেক মানুষ, একদম পুরা দুই পাশে রাস্তাঘাট একদম মানুষ দিয়ে ভরে গেছে, স্লোগান দিচ্ছে পতাকা হাতে। বিভিন্ন জায়গায় দেখি থানার সামনে আগুন লাগাই দিছে অনেকে, ওইগুলো চলতেছিল আর কি। যাক মানে ওই সময় মানুষের দেখে মনে হইতেছিল যে না, আমি যে স্যাক্রিফাইসটা করছি এটা দেশের জন্য সার্থক। সুজন ভাই, আপনার তো পেশাই রাস্তায় না গেলে কাজ হবে না, বলেন তো কিভাবে আসলে আন্দোলনে জড়িত হলেন, কেন জড়িত হলেন, কেন আপনার মনে হইলো যে ওরা ঠিক করতেছে? এই ফেসিবাদ থাকার টাইমে বহুত আন্দোলন দেখছি, বহুত রাজনীতির লোক আন্দোলন করছে, ওইসব আন্দোলন আমরা সমর্থন করি না, কিন্তু কি জন্য? ওটা রাজনীতি ফায়দার জন্য। আর এই যে আন্দোলনটা আমরা দেখছি, ছাত্রদের কোটা আন্দোলন, যারা যারা মনে করেন বিগত 17 বছর যারা মেধাবী তারা চাকরি পায় না, যারা মানে মেধাবী না তারা চাকরি পাইতেছে, তারা সরকারের ভবনে বসে দিছে। সেই জন্য আন্দোলন, আমরা এটা বুঝলাম না এই আন্দোলন যুক্তিক আন্দোলন। ছাত্রদের আন্দোলনটা বিকাল টাইমেতে শুরু হইতো, ছাত্ররা কোন জায়গায় যাবে কোন জায়গায় করবে, আমরা রিক্সাওয়ালারা এটা বেশিরভাগই করতাম। আন্দোলনের পরে আমরা সুন্দরভাবে তাদের বাড়িতে পৌঁছায় দিতাম, যেখানে মনে করেন 30 টাকার ভাড়া ওখান থেকে আমরা 20 টাকাও নিতাম, আবার নিতামও না। লাল সবুজের পতাকা, এই লাল সবুজের পতাকারে তারা অসম্মান করছে। কিভাবে অসম্মান করছে? আমাদের ছাত্র ভাইদেরকে এই পতাকা দেখে দেখে মনে করেন চিহ্নিত করছে, এই পতাকা দেখে দেখে মনে করেন মারছে। এই জানোয়াররা মা বোন গরু মনে করেন ছাড় দেয়নি, তারা এরকমভাবে পিটাইছে, মনে হয় কি গরু পিটাইতেছে। আপনি নিজের চোখে দেখছেন? নিজের চোখে দেখছি আমরা। তারা আহত হয়েছে, তারা ঢাকা মেডিকেলে আমরা নিয়ে গেছি, তাদেরকে ঢাকা মেডিকেল পর্যন্ত ঢুকতে দেয়নি। এত বড় আমাদের সাথে এই ছাত্র ভাইদের সাথে অন্যায় করছে। ঘরের শিশু বাচ্চারা মারা গেতেছে গুলি খায়া, হেলিকপ্টার তো গুলি করতেছে, মনে কি আমাদের যুদ্ধর কামান নামাই দিছে আমাদেরকে মারানোর জন্য। আমরা মুক্তিযোদ্ধা দেখিনি ঠিক আছে, তবে আমরা মুক্তিযোদ্ধা সেদিনকেই দেখছি, ওই জুলাই আন্দোলনের মুক্তিযোদ্ধা দেখছি আমরা, তারাই মুক্তিযোদ্ধার নাতিপুতি। তারা যদি মুক্তিযোদ্ধার নাতিপুতি না হইতো, তারা গুলি খায়, তারা আগে বারে কীভাবে? তারা তো পিছপা হইতো, তারা তো ভাগে যেত, তারা তো ভাগে নেই, তারা বুক পাইতে দিছে, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর, তাদের একটাই স্লোগান ছিল। ওই যে স্যালুট, আপনার বিখ্যাত স্যালুট, নিজের ছবি তো দেয়ালে দেয়ালে দেখছেন না, কেমন লাগে? এটা আমার তো খুব ভালো লাগে। আমি একটা রিক্সাওয়ালা হয়ে আজকে আমি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমার ছবি আছে, ঢাকা ভার্সিটির ভিতরে আমার ছবি আছে, বইয়ের ভিতরে আমার ছবি আছে। বইয়ের ভিতরেও আপনি স্যালুটটা কাকে উদ্দেশ্য করে দিছিলেন? এই স্যালুটটা আপনাকে উদ্দেশ্য করে দিছি, পুরো বাংলাদেশের মানুষকে উদ্দেশ্য করে দিছি। রায়ান ভাই, আপনার কাছে আমি আসতে চাই। আই নো যে মেমোরিটা নিশ্চয়ই কোনো ভালো মেমোরি না, তবে আমার ধারণা বীরের জন্য এটা গর্বেরও বটে। সো আপনি যদি আমাদেরকে বলেন আসলে আপনি কিভাবে আহত হয়েছিলেন, কোথায় ছিলেন, ঘটনাটা কেমন? 18 জুলাই আমরা প্রথমে বেসিক্যালি সকালবেলা ভোর 7টা-8টার দিকে আমি ঘুম থেকে উঠে আমার ফ্রেন্ডকে ফোন দিই যে আন্দোলনে যাব, তুই যাবি কিনা? আমি বলছি হ্যাঁ আমিও যাব। তো আমি আমার বাসার ব্যালকনিতে গেছি, গিয়ে দেখি আমার বাসার ব্যালকনির নিচেই আওয়ামী লীগের লোকজন বস্তার মধ্যে করে রামদা, চাপাতি, আরও অনেক কিছু আর কি, ওইগুলোর আমি এত কিছু নামও জানি না, ওইগুলো ভরাচ্ছিল। তো আমি ওকে ইনফর্ম করলাম যে এরকম বাসার নিচেই অবস্থা, কি করবি? তো বলছে না, যেটাই হোক যাব। তো আমি ভার্সিটির আইডি কার্ডটা গলায় না ঝুলায় পকেটে করে বাসা থেকে বেরোই। আমার ফ্রেন্ড আসলো, এসে ওর সাথে কানেক্ট হয়ে আমরা নতুন বাজার এলাকায় গিয়ে দাঁড়াই। ওই সময় পুরো রাস্তা ফাঁকা, গাড়ি চলাচল করতেছিল, কোনো কিছু নেই। হঠাৎ করেই দেখি ফোনে মোবাইল নেটওয়ার্কের অবস্থা খারাপ ছিল, তো দেখলাম যে ব্রাকের ওই দিকে আক্রমণ করছে, ব্রাকের অবস্থা খুবই বাজে। তো ওই সময় দেখলাম এনএসইউ এর ওই দিক থেকে, বসুন্ধরার ওই দিক থেকে আর 100 ফিটের ওই দিক থেকে এত পরিমাণ শিক্ষার্থী চলে আসছে যে আমরা একদম সামনে ছিলাম, সামনে থেকে মানে শেষ মাথা খুঁজে পাচ্ছিলাম না যে এইটার শেষ কোথায়। তো নতুন বাজার থেকে আমরা যখন আগাই, বাসতলাতেই আমাদের উপর আক্রমণ করে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লোকজন। ওই জায়গায় ককটেল এবং টিয়ার শেল ওরাই মারতেছিল। ওরা এই জিনিসগুলো কোথায় পাবে? এগুলো তো বেসিক্যালি প্রশাসনের কাছে থাকার কথা। তো আমরা প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার এক পর্যায়ে মধ্যবাড্ডায় ঘটনাটা ওই জায়গায় ঘটে। ফুটওভার ব্রিজের উপর থেকে পুলিশ টিয়ার শেল, ককটেল মারতেছে, সাউন্ড গ্রেনেড মারতেছে। তো এক পর্যায়ে মানে ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছিল না, আমরা যত সম্ভব পারতেছিলাম যে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম। তো এক পর্যায়ে পুলিশ কী করলো, ওরা শটগান দিয়ে গুলি করা শুরু করলো। পুলিশ এত পরিমাণ শ্যুট করতেছিল যে কেউ আর আগাইতে পারতেছিল না, সবাই পিছনের দিকে পিছাইতেছিল। তো আমি কি করি ওই সময়, যে আমি একদম সামনে আগাই যাই, সামনে আগিয়ে গিয়ে সবাইকে ডাকতেছিলাম যে সামনে আগাও সবাই। তো আমি যখনই এই পাশে ফিরে তাকাই, তো ওই সময় এসে শটগানের গুলিগুলো আমার চোখে মুখে লেগে ওই সময় ইনস্ট্যান্ট আমার বাম চোখের ভীষণ চলে যায়। আমি কোনোভাবে শুধু রাস্তাটা পার হয়ে পাশের ফুটপাতে গিয়ে ওখানে পড়ে যাই।
তারপর আমার ফ্রেন্ড আসে, এসে আমাকে ধরে। আমি ওই সময় বুঝতেছিলাম না যে অ্যাকচুয়ালি কী হয়েছে আমার সাথে। তো আমার কেন মানে প্রচণ্ড ব্যথা আর অস্বস্তি অনুভব হচ্ছিল। তো আমি মুখে হাত দিলাম, হাতে দেখি যে রক্ত। তারপর আমি আমার পকেট থেকে ফোনটা বের করে ফোনের ক্যামেরাটা অন করে দেখি যে আমার চোখে মুখে রক্ত। তো আমার চোখে কেন জানি বাম চোখে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছিল। আমি আমার ডান চোখটা যখন হাত দিয়ে এইভাবে বন্ধ করে দেখি যে আমি বাম চোখ দিয়ে কিছু দেখতে পারতেছি না। আমার ফ্রেন্ড আমাকে ধরে পাশের AMZ হসপিটালে নিয়ে যায়। ওই জায়গায় ডক্টররা দেখে বলে যে আপনার চোখের কন্ডিশন এতটাই খারাপ যে আমরা এখানে আপনাকে ট্রিটমেন্ট দিতে পারবো না, আপনাকে NIO-তে যেতে হবে। যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। একটা রিক্সাওয়ালা মামা কোনো রকমে ওই জায়গা হসপিটাল থেকে বের করে নিয়ে, রাস্তার মধ্যে এত বিশৃঙ্খল পরিবেশ ছিল যে উনি ওইখানে আমাদেরকে নামায় দেয়। তারপর রাস্তা পার হয়ে একটু সামনের দিকে আগাচ্ছিলাম, একটা CNG পাই। তো ওনাকে বলি যে এরকম সিচুয়েশন, আমাদেরকে NIO-তে যেতে হবে। তো CNG ওয়ালাটা অনেক ভালো ছিল, উনি NIO-তে নিয়ে আসার পর প্রায় 1-2 ঘন্টা অবজারভেশনে রাখে আমাকে, টেস্ট করায়, এক্সরে করায়। তারপর আমার তো প্রচণ্ড ব্যথা, আমি কাতরাচ্ছিলাম। তো তারপর আমাকে OT-তে ঢুকায়। OT-তে ঢুকানোর পর যে কাহিনীটা আমার সাথে ঘটে সেটা ছিল একদম বিভৎস এবং আতঙ্কিত কাহিনী। আমি এইরকম কখনো দিন ফেস করিনি, কারণ এর আগে তো আমার কখনো সার্জারি হয়নি বা আমি কখনো OT-তে যাইনি, আমার এরকম কোনো এক্সপিরিয়েন্সও ছিল না। বেসিক্যালি যখন অপারেশন হয় তখন ভালো যেটা চোখ, ওই চোখটা ঢেকে দেয় ওনারা, ঢেকে দিয়ে যে চোখটার প্রবলেম ওইটার অপারেশন করে। তো আবার অপারেশন চলতেছিল, অ্যানেস্থেশিয়া দেওয়ার পর হঠাৎ করে একজন ডক্টর ঢুকলো OT-তে। ঢোকার পর আমাকে উদ্দেশ্য করে বলতেছে যে নেতা হয়ে গেছো, আন্দোলনে গেছিল না? ও মাই গড। দাঁড়াও দেখতেছি তোমাদের কি করা যায়, সরকার থেকে নির্দেশনা আছে, তোমাদের ব্যবস্থা করব। আমি ওই জায়গায় একদম আতঙ্কিত হয়ে গেলাম। আমি কিছু বলতেও পারতেছিলাম না, কিছু করতেও পারতেছিলাম না। আমি ভাবতেছিলাম যে আমি কোথায় আসলাম, আমি কোন হসপিটাল? NIO, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, আগারগাঁও। আমি এতটা পরিমাণ আতঙ্কিত হয়েছি, আমি ওই জায়গায় আমি কোনো কথা বলতে পারতেছিলাম না ভয়ে। তারপর ওনারা বের করে আমাকে কেবিনে যখন শিফট করে, কেবিনে শুয়ে আছি। তো শুয়ে থাকার পর আমার ফ্রেন্ডরা বাইরে ছিল, আমার ভার্সিটির টিচার আসছিল কয়েকজন। ওই সময় হঠাৎ করেই ছাত্রলীগের গুন্ডা বাহিনী আক্রমণ করে হসপিটালের ভিতরে আক্রমণ করে। আমার ফ্রেন্ডরা ঢুকতে দেয়নি, কেবিনের ভিতরে ওরা ঢুকতে দেয়নি। ওরা মানে কেবিনের বাইরেই মার খাইছে, কিন্তু ভিতরে তারপর ঢুকতে দেয়নি, যে ভিতরে ঢুকলে তো মারবে। ওইরকম আমার মতো প্রায় 15-20 জনের মতো ছিল ওই সময়। তো তারপর হয়তো বা পুলিশ বা প্রশাসনের লোকজন এসে পরিস্থিতি একটু ঠান্ডা হয়। তারপর আমি ভাবলাম যে না, আসলে আমি হসপিটালে সেফ না, আমি এখানে থাকবো না। আমি ওই দিনই রিলিজ নিয়ে আমার এক রিলেটিভের বাসায় চলে যাই। প্রশাসন বিভিন্নভাবে খুঁজতেছিল। তারপর রিলেটিভের বাসায় থেকে পরের দিন আমি আমার বাসায় চলে যাই রাত্রেবেলা। প্রায় প্রতিদিনই রাত্রেবেলা এসে দরজায় নক করে। বাসায়? হ্যাঁ, বাসা দেখতে আসছি, একটু খোলা যাবে? আম্মুকে বলি যে আম্মু বলো যে এটা ফ্যামিলি বাসা, এখানে কেউ নেই। আম্মু আবার গিয়ে বলে যে না, এই বাসায় কেউ নেই, এই বাসা ভাড়া হবে না। তো আপনারা নিচের ফ্ল্যাটে দেখেন, এই বাসা ভাড়া হবে না, আমরা তো ভাড়ার কোনো টুলেট দেইনি। এইরকম পরিস্থিতি ছিল, এইরকম ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করছি ওই সময়গুলোতে। আই এম সো সরি। এই ঘটনার বর্ণনা শোনার পরে কথা কিভাবে কন্টিনিউ করতে হয় আমি আসলে জানি না। তবে আপনারা যে সাহস দেখিয়েছেন, সেই সাহসের জোরে আশা করছি আমরা আমাদের স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে পারবো। নুসরাত একেবারে চিপচিপে একটা বাচ্চা মেয়ে, সেই বাচ্চা মেয়ে নাকি পুলিশের ভ্যানকে হাত দিয়ে আটকে দেবে। সো আওয়ার ভেরি ওন সুপার ওম্যান। গাড়িতে চলেও যেতে পারেন তোমার ওপর দিয়ে, কিংবা একাই আমি গাড়ি থামিয়ে দেবো, মানে হোয়াট ওয়াজ ইউর থট সেই সময়ে? ওই সময়গুলোর মধ্যে দিয়ে আমরা যারা গেছি আর কি, তারা হয়তো ওই জিনিসটা ফিল করতে পারবো যে এত পরিমাণে অত্যাচার, এত পরিমাণে বর্বরতা সহ্য করতে করতে আসলে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। মানে আমাকে তো নিজের অধিকারের জন্য লড়তে হবে। ওই দিনের যে কর্মসূচি ছিল, এটা ছিল মার্চ ফর জাস্টিসের, এবং তাদের পক্ষ থেকে ওই সময় ঘোষণা করে যে আজকে রাস্তায় যাকে পাবে তাকে গ্রেফতার করবে। মানে গ্রেফতারের কর্মসূচি ঘোষণা করে। শিক্ষার্থীদের উপস্থিতি ওই দিন তুলনামূলক অনেক কম। শুধু হাইকোর্ট থেকে ওখানে যারা আইনজীবী ছিল তাদের অবস্থানটা একটু ছিল ওখানে, তাদের সাথে আর কি আমরা যুক্ত হই। তো ওইখানে যখন গেলাম, হঠাৎ করেই পুলিশ বাহিনী আসলো, এসে আমাদেরকে মানে
ফ্রন্ট লাইনার যাদেরকে দেখতেছে না তাদেরকে অ্যারেস্ট করছে। আমার ওই জায়গা থেকে নূর ভাইয়া সহ আরও 3জনকে মানে ভাইয়া সহ মোট 4জনকে অ্যারেস্ট করে। তো ওই সময়টায় মনে হচ্ছিল যদি তাদেরকে হয়তো নিয়ে গেল মানে আন্দোলন শেষ, আমাদের তো এর শেষ দেখতে হবে, আমাদের তো হেরে গেলে চলবে না। আমাদের রক্তে একটা জিনিস ছিল যে আমরা কখনো হারতে শিখিনি, আমরা 71-এও জিতেছি, আমরা 24-ও জিতবো, এই একটা বিশ্বাস আমাদের মধ্যে ছিল। তো ওই সময় যখন পুলিশ আসলো পিছন থেকে সবাই ভয়ে পালিয়ে যাচ্ছে আমি দেখতেছি, আর আমার পাশ থেকে ভাইয়াকে নিয়ে যাচ্ছে, মানে আমি এটা মেনে নিতে পারছিলাম না। আমার কাছে মনে হচ্ছে আমার এখন বাধা দেওয়া উচিত, আমার বিবেক আমার নৈতিকতা আমাকে তাড়না দিচ্ছিল। তো যখন অনেক চেষ্টা করার পর ভাইয়াকে প্রিজন ভ্যানে তুলে ফেললো, আমি বাধা দিতে পারলাম না। ওই সময় ওইখানে মঞ্জুরুল মতিন স্যার ছিলেন, উনি আমাকে যখন বুঝতে পারছেন যে উনি আমাকে নিয়ে মানে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে, ওই সময় উনি আমাকে নিয়ে নিল, বলো তুমি থাকো, তুমি যেও না, তোমাকে অ্যারেস্ট করবে। উনি যখন আমাকে নিল তখন দেখলাম যে গাড়িটা ছেড়ে দিচ্ছে। আবার আমার মনে হলো যে না, গাড়িটা যদি ছেড়ে দেয় তাহলে আর আমি এখান থেকে কিছু করতে পারবো না, মানে ভাইয়াকে নিয়ে যাবো। তার এর আগে যাদেরকে অ্যারেস্ট করছে তাদের কাউকে ছাড়া হয় নাই, তাদের কোনো হদিশ নাই। 18 তারিখে যখন আমি আন্দোলনে ছিলাম 18 জুলাই, তখনও সেম ঘটনা হয়েছে যে একজন বড় ভাইয়াকে নিয়ে গেল, 3-4 দিন হয়ে গেছে, তারা আমরা কোনো খোঁজ পাচ্ছি না, সে কোন থানায় আছে, তাকে কোন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে আমরা কিচ্ছু জানি না। তো ওই সময় মনে হলো তাহলে এদেরও তো সেম অবস্থাই হবে। তো আমার মনে হলো যে মানে আমি যে মারা যাবো আমি জানি, আমি নিজের যে জীবনের পরোয়া না করেই আসছি, আমি জানতাম যে কোনো সময়ের সাথে যে কোনো কিছু হবে, কারণ অলরেডি তখন শত শত শহীদ হয়ে গেছে অলরেডি ওই সময়টায়, 31 জুলাই, অনেকটা সময়। তো ওই সময় মনে হলো যদি আমি এখন না দাঁড়াই তাহলে এদেরও আমি কোনো খোঁজ পাবো না। আমার কাছে কি থট আসলো আমি জানি না, ওইখান থেকে আমি দৌড়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গেলাম, যদি যেতে হয় আমার উপর দিয়ে যান। আমি জানি ওই সময় তাদের কোনো মানবিকতা ছিল না, কোনো নৈতিকতা ছিল না, তাদের কোনো আইন বোধ ছিল না। তারপর আমার কাছে মনে হয়েছে যদি মিনিমাম তাদের মনুষ্যত্ব বোধ বেঁচে থাকে তাহলে হয়তো তারা ওইখান থেকে ছেড়ে দিবে, কিন্তু তারা ওইখান থেকে ছাড়লো না। কিছুক্ষণ সবাই অবস্থান করার পরে তারা যখন আমাকে ওখান থেকে সরাতে পারছিল না, তারা লেডি পুলিশ কল করলো, আমাকে টেনে হিচড়ে ওখান থেকে নিয়ে গেল। আমি অনেক ধরে রাখার চেষ্টা করেছিলাম, যখন আমার হাতটা কেটে যায়, মানে ওই সময় যখন টানা হিচড়া হচ্ছে, আমি তো প্রিজন ভ্যানের ওই সামনে লোহার যে বেড়াটা ওটা আমি ধরে রাখছিলাম, তো ওটা দিয়ে আমার হাত কেটে যায় এরকমভাবে। তো আমার আর শক্তি ছিল না, ওটা আমি ধরে রাখি, আমার হাত ছুটে যায়, তারা আমাকে টেনে নিয়ে যায়। আবার সেমভাবে ওই আঙ্কেল আসেন আমাকে সেভ করেন যাতে আমাকে নিয়ে যেতে না পারে। তখন বারে আমি চিৎকার করতেছিলাম যে আমার ভাইয়াকে তো ছাড়লো না। তখন আমাকে ওইখানে যারা লয়ার ছিলেন তারা প্রত্যেকে আমাকে আশ্বস্ত করতেছিল যে তুমি টেনশন করো না, আমরা দেখতেছি, তোমার ভাইয়ের কিচ্ছু হবে না, তোমার ভাইয়াকে ছেড়ে দিবে। তো ওই সময়টায় মানে থাকে না যে যখন প্রিজন ভ্যানের পুলিশ ভিতরে ছিল, ওই সময় আমার কাছে মনে হচ্ছে সে একজন মনস্টার, সে আমার দিকে তাকে হাসতেছিল রীতিমতো। তো ওনার হাসিগুলো আমার কাছে মানে এত পরিমাণে বিদঘুট আর এত মানে অসহ্যকর লাগতেছিল, মানে ওই সময় মনে হচ্ছিল যে আমি জানি না তাকে সামনে পেলে কি করতাম, মানে আমার এই যে যারা আসলে কার্টুন দেখে বড় হয় বা ভিডিও গেমস দেখে বড় হওয়া একটা জেনারেশন, আরেকটু বড় হওয়ার পরই যখন এরকম যারা অত্যাচারী, যারা নির্দয় শাসক, তাদেরকে মনস্টার ভেবে নিজে সুপার ওমেন হয়ে যায়, দ্যাটস আওয়ার পাওয়ার অ্যাকচুয়ালি। সো সুজন ভাই, আপনার কাছে শুনি একটুখানি, শেষ পর্যায়ে চলে এসছে, অনুষ্ঠান ছোট আসলে, কারণ আপনাদের যে গল্প সেটা শোনার জন্য আজকে পুরো দিনটাই লাগবে। কেমন বাংলাদেশ আপনি চান? আপনার দেশটা কেমন হোক আপনি সেটা চান? যারা অন্যায় করবে অন্যায়ের শাস্তিটা জানি অতি দ্রুত হয়। আর আমরা এরকম বাংলাদেশ চাই, শ্রমিক যারা দিনমজুরি, তাদের ন্যায্য দাবিটা জানি তারা ফিরা পায়। কিলে তারা খুব পরিশ্রম করে দিন আনে দিন খায়। দাবিটা কি? মানে দুই বেলা ভালো করে খাইতে পারবে, কিনতে পারবে, বাচ্চা মানুষ করতে পারবে, একটা নিরাপত্তা পাবে, তাই তো? এটাই আমাদের আরেকটা কথা। আমাদের এই জুলাই আন্দোলনের ভিতরে সবচেয়ে বেশি অবদান ছিল আমাদের প্রবাসী ভাইদের। তাদের কথা কি আজকে আমরা বলতাছি? বিগত 17 বছর এক এক সংগঠনের এক এক রাজনীতির লোক এই ফেসিবাদের মুখের উপর দা কথা বলতে পারেনি। কথা বললেই জেলখানায় নিছে, কথা বললেই গুম করছে, কথা বললেই আয়না করে দিছে। আজকে দেখেন তো তারা মুক্ত হাওয়া পাখির মতন ঘুরতেছে ফিরতেছে। আজকে কি তারা কি আমাদের কথা বলতেছে? আমরা ওরকম নেতা চাই, ওরকম রাষ্ট্রনায়ক চাই, জানি সাধারণ মানুষের কথা বলে। নুসরাতের কাছে আমার প্রশ্ন, কেমন রাজনৈতিক পরিবেশ চান?
আমাদের দেশের পলিটিক্যাল কালচার যেটা সবসময় একটা প্রতিহিংসার পলিটিক্যাল কালচার চলে আসছে। বিগত দিনগুলোতে পলিটিক্স সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, বাট জুলাই আন্দোলনের পর থেকে আসলে আমি না চাইলেও খবর রাখতে হচ্ছে, অনেকটা বোঝার চেষ্টা করি আসলে। তো সেই জায়গা থেকে যারা নতুন দল আসলো তারা বলছিল তারা নতুন আঙ্গিকে কোনো পলিটিক্স শুরু করবে। তারা তাদের জায়গা থেকে কি চেষ্টা করছে আমি জানি না, হয়তো আমি নতুন কিছু দেখার জন্য অপেক্ষা করছি। আগে কি দেখেছি যে যখন যে সরকার ছিল তিনি তার বিরোধী পক্ষকে নানাভাবে দোষারোপ করেছে, কমতিগুলো খুঁজে বের করার চেষ্টা করছে, সে একদম প্রপার, সে ওটাই প্রমাণ করার চেষ্টা করছে। এখনও আমি কি দেখতে পাচ্ছি যে একটা দল শুধু আরেকটা দলের খুঁত, মানে সে কি ভুল করছে সেটাকে তুলে ধরার চেষ্টা করছে। ভুল অবশ্যই তুলে ধরতে হবে, তবে সেটা প্রতিহিংসার মাধ্যমে না। আপনি তাকে সে যেই ভুলটা করছে আমি সেই ভুলটা না করে তাকে বুঝে দিতে পারি যে আপনার কাজটা ঠিক না, আমি আপনার চাইতে বেটার। কিন্তু তারা এটা ভালো কাজের প্রতিযোগিতা হতে পারে, কিন্তু আসলে আমাদের দেশে ওই চর্চাটা নাই। ভেরি নাইস পয়েন্ট, থ্যাংক ইউ সো মাচ। রায়ান, শিক্ষা বা বেড়ে ওঠার পরিবেশ চান, কিংবা তরুণদের জন্য আসলে কেমন দেশ দরকার বলে মনে করেন? বেসিক্যালি আপু, তরুণদের জন্য আসলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা বিগত সরকার যেভাবে করে রেখে গেছে, এটা আসলে অ্যাকচুয়ালি শিক্ষা ব্যবস্থাটা বলা যায় না, এতটা খারাপ করে রেখে গেছে। আগে দেখতাম যে গণহারে সবাই প্লাস পেয়ে যাচ্ছে, সবাই অনেক ভালো রেজাল্ট, কিন্তু বেসিক্যালি হচ্ছে কি, যখন জব সেক্টরে যাচ্ছে ওনারা, জব সেক্টরে গিয়ে একটা বিরাট পরিমাণ একটা বেকারত্বের সৃষ্টি হয়ে যাচ্ছে দেশে। 5ই আগস্টের পর আমাদের যে আশা ছিল, যে আমরা আশা নিয়ে অ্যাকচুয়ালি ছিলাম, আমি বলতে গেলে ওইটার কিছুই পূরণ হয়নি আমাদের। চাঁদাবাজি চলছে সব জায়গাতেই, সরকারি অফিসগুলোতে ঘুষ বাণিজ্য চলছে, এমনকি উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়গুলো পর্যন্ত চাঁদাবাজি চলছে, ঘুষ বাণিজ্য চলছে। সব দল, আমি স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের নাম বলবো না, কিন্তু সব রাজনৈতিক দলই এই কাজগুলো করে যাচ্ছে। অথচ অলমোস্ট সকলেই আমাদের এই আন্দোলনেও অংশীদার, সবাই ছিলেন। তো আমরা তো এইগুলা চাইনি, আমরা চেয়েছিলাম দেশটাকে একটা সুন্দর রাষ্ট্র করার জন্য, বাইরের উন্নত দেশের মতো রাষ্ট্র করার জন্য, সিঙ্গাপুরের মতো করার জন্য, কানাডার মতো করার জন্য। আমাদের দেশের মানুষের পরিবর্তন এবং রাজনৈতিক দলগুলা এনাদের যদি পরিবর্তন না হয়, আসলে এই দেশের এই সিস্টেম পরিবর্তন করা সম্ভব না, আমার যেটা মনে হয়। এই জায়গায় আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে আমাদের দেশের যে সিস্টেমগুলা এতটা নড়বড়ে, হয়তো আমরা মানুষরাই এখানে নড়বড়ে, কারণ আমাদের যে লোকাল এরিয়াতেগুলো দেখবেন সেখানে যানজটের অনেক সমস্যা, কেউ ট্রাফিক মানছে না। কিন্তু ঠিক আপনি একটু যদি দেখতেছেন ক্যান্টনমেন্ট এরিয়াগুলোতে, আমি যেই ব্যক্তি লোকাল এরিয়াতে আমি কোনো নিয়ম মানছি না, কিন্তু ক্যান্টনমেন্টে যান সেখানে কিন্তু আমি একদম স্ট্রিক্ট। কেন আমাদের দেশে যেই রুলস অ্যান্ড রেগুলেশনটা ক্যান্টনমেন্ট এরিয়াতে মানে ফলো করা হচ্ছে, সরকার থেকে ওই ধরনের একটা ব্যবস্থা করা হচ্ছে, কেন লোকাল এরিয়াগুলোতে ওই ধরনের স্টেপ নিচ্ছে না? এই প্রশ্নগুলো আমরা করতে চাই এবং তার জন্যই আপনাদেরকে আমাদের দরকার বারবার। আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হবে, তবে সুজন ভাই, যে স্যালিউটটা আপনি সেদিন দিয়েছিলেন, আজকে আমাদের যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা লড়েছেন, তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা আবারও আমাদের সেই চেতনাকে মনে করে স্যালিউটটা দিয়ে শেষ করব। তার আগে আমার দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, 5ই আগস্ট আবার এসেছে, তবে সেই 5ই আগস্ট আসলে তখনই আমরা আনন্দের সাথে উদযাপন করতে পারবো যখন এই গণ অভ্যুত্থানের চেতনা তার বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে এবং তরুণ জনতা বলতে পারবেন যে আমরা এই নতুন বাংলাদেশের পথটি সুগম করতে পেরেছি। মুক্তি ও সমতার সংগ্রামে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা লড়েছেন বীরের মতো, তাদের সকলকে ইতিহাসের এই বিশেষ দিন 6শে জুলাই জানাই স্যালুট।